বলা যায় গণমাধ্যম এখন আসামির কাঠগড়ায়। নানা আলোচনা হচ্ছে, বিভিন্ন ব্যক্তির তালিকা হচ্ছে এবং অনেককেই সেই তালিকা অনুযায়ী তাদেরকে বিদায় করা হচ্ছে। তেমনি দুজন যাদের চিঠি পেয়েছি, ৭১ টিভির শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। আমি এই ব্যাপারে আমার বক্তব্য আছে। আমি জানি আপনারা হয়তো কিছুটা নাখোশ হতে পারেন। আপাতত আপনাদের বেশ অনেকেই খুশি হয়েছেন যে তাদের চাকরিচ্যুতির জন্য তাদেরকে যেহেতু ৭১ টিভি থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, আসেন আমরা একটু দেখি, একটা ভিডিও দেখি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি ৭১ টিভিতে কাজ করি। একটি বিষয় পরিষ্কার করতে চাই, আমরা যারা গত ২০ বছর ধরে সাংবাদিকতা করি তারা আসলে বাংলাদেশের ম্যাজিকটা জানি। আমরা যখন দেশে বিদেশে যে কিসিঞ্জাররা তলাবিহীন ঝুড়ি বলতো বাংলাদেশকে, তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে। আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি ৭১ টিভিতে কাজ করি। নতুন প্রেস সেক্রেটারি বলেছেন ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে আর চীন বিষয়ক প্রশ্ন করতে, কিন্তু একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই, হ্যাঁ। তো ওটা ওদের রুটিন কাজ, ওদের বলতে হয়। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্ন মানে চাকরি হারালেন বেসরকারি চ্যানেল। দর্শক, এই ফারজানা রূপা, তার চাকরি গেছে। আমি জানি যে ফারজানা রূপার প্রেজেন্টেশন, তার উপস্থাপনা, একেবারেই তার যে প্রশ্নের ধরন, প্রধানমন্ত্রীকে ম্যাজিক লেডি বলা, তারপরে খুব মানে যেইভাবে প্রশ্নগুলো ছুড়েছে এবং সর্বশেষ যেদিন এই গণ অভ্যুত্থানের আগে যে বিষয়টি এসেছিল যে কোটা সংস্কার নিয়ে তার প্রশ্নের ধরন এবং প্রভাস শামীম দুজনের প্রশ্নের ধরন, এটা ভালো লাগেনি এবং এটা নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে চাকরি মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে নাকি রাজাকারের নাতিপুতি পাবে। এই তারপরেই কিন্তু বারুদের আগুন জ্বলে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে তো ইতিহাস, সেইটা আপনারা জানেন। ধরেন এই যে ফারজানা রূপার প্রশ্ন, প্রভাস শামীমের প্রশ্ন, প্রভাস শামীমেরও চাকরি গেছে বলে শুনেছি এটিএন নিউজ থেকে। এবং এই সব কারণে আবার এই ভবন দুটি, এই টেলিভিশন আক্রান্ত হয়েছে, মানুষের ক্ষোভের শিকার হয়েছে। এখন আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে, সেগুলোর যদি আসলে মীমাংসা না হয় তাহলে আপনি কতজন ফারজানা রূপা, শাকিল, প্রভাস শামীম তাদের চাকরি খাবেন? তারা কি টেলিভিশনের মালিক? তারা তো মালিক না। এই যে তারা যে প্রশ্নটা করছে, এটা তো নিঃসন্দেহে কোনো মানে সাংবাদিকতার কোনো পরিভাষায় পড়ে না। তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কে দিচ্ছে? কারা তৈরি করছে এইভাবে সাংবাদিক হিসাবে? ধরেন আজকে ফারজানা রূপা, শাকিল বা প্রভাস শামীম, তারা যদি বিবিসি, সিএনএন, এমনকি আমার সেই পুরনো যেই ২১শে টেলিভিশন, যে যাত্রা আমরা যে ট্রেনিং নিয়ে শুরু করেছিলাম, সেসব সংবাদ মাধ্যমে যদি আমরা চাকরি করতাম, আমরা কি এই ধরনের প্রশ্ন করতাম? প্রশ্ন করে আমরা কি যদি ফিরে আসতাম নিউজ রুমে, সাইমন রিং ডেকে জিজ্ঞাসা করতো না যে তোমার এই প্রশ্নের এটা কি, অর্থটা কি? আমার অফিসের যারা দায়িত্বে ছিলেন, যারা চিফ নিউজ এডিটর, হেড অফ নিউজ, তারা কি প্রশ্ন করতেন না? করতেন। কিন্তু এখন কেউ প্রশ্ন করে না। এই টেলিভিশনগুলোর জন্ম, এই টেলিভিশনগুলোর ব্যবস্থাপনা, মালিক থেকে শুরু করে এমন ভাবে করাপ্ট যে আপনি কতজনকে আপনি চাকরিচ্যুত করবেন আর কাকে আনবেন তার বদলে? এখন একটা রাজনৈতিক ব্যবস্থাপনায় ছিল যেটা একেবারে পচে যাওয়া, ঘুণে ধরা, সেই ব্যবস্থায় সবাই করাপ্ট হয়েছে। আবার এই ব্যবস্থার যদি পরিবর্তন না করে আপনি আর একটা ব্যবস্থায় আনেন, যে ব্যবস্থায়ও আবার একটা দল সামনে, আবার একটা মতাদর্শ, তখন তারা কি চর্চা করবে? খেয়াল করেন, আপনি ফারজানা রূপা, শাকিল, প্রভাস শামীম তাদেরকে চাচ্ছেন যে ঠিক আছে তারা শাস্তি পাক, কিন্তু তাদের বদলে যে আবার এই ফারজানা রূপা, শাকিল বা প্রভাস শামীম তারা যে তৈরি হবে না, আপনাকে কে নিশ্চিত করবে? কেন এই কথা বললাম? দেখেন তাদের বস কারা, তাদের প্রশ্নটা কি দেখেন। আমি একটু বিষয়টা একটু বোঝাই, কেন একটু গভীরভাবে বোঝার ব্যাপার আছে। শুধু মানে আবেগে কাজ করা ঠিক না, আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাঙালি, আপনি সবসময় রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে ছিলেন, কারণ 71 সালে আমরা সকল অনেক পরাশক্তির বিরুদ্ধেই স্বাধীনতা পেয়েছি। 2022-এ এসে আবিষ্কারের প্রয়োজন নাই যে আমরা রাইট সাইড অফ দ্য হিস্ট্রি। আর আরেকটা ব্যাপার, আপনাকে যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, আপনি সত্যিই বলেছেন, কিন্তু আপনার ধারণার ভিত্তিতে সফট প্ল্যাটফর্ম কিন্তু গড়ে উঠছে, ফিজিক্যাল প্ল্যাটফর্ম বানাতে হবে তা না। যুদ্ধ চাই না, শান্তি, আপনি প্রথম কণ্ঠস্বর। এখন সেই কণ্ঠস্বরের পেছনে তো দেশ, আমরা তো মিউনিকে ছিলাম, বিশ্ববাসী আপনার ধারণার পেছনে এসে দাঁড়াচ্ছে, এটাই তো আপনার প্ল্যাটফর্ম। আপনি জেলেনস্কিকেও মুখের সামনে বলতে পেরেছেন যে তোমার প্রতি অত্যাচারে আমার মর্মবেদনা আছে, কিন্তু আমি যুদ্ধ বন্ধের পক্ষে। আপনি তো কারো পক্ষ নেননি। আমাদের নির্বাচনের সময় কোনো পরাশক্তি আপনাকে আপনার গোল থেকে বিচ্যুত করতে পারেন নাই। আপনি যে যাক, এটুকু শুনলেন। আচ্ছা, এই যে মোজাম্মেল বাবু, ব্যক্তিগতভাবে নিশ্চয়ই বাবু ভাই আপনি এটা দেখবেন, কিন্তু আমার পরে কোনো কষ্ট নিয়েন না। দর্শক, একটা প্রেস কনফারেন্স হচ্ছে, সরকার প্রধান ওনার সামনে, উনি প্রশ্ন করছেন, মানে এটা তো সংবাদ সম্মেলন। এই যে এতক্ষণ ধরে ওনার বক্তব্যটা শুনলেন, এখানে কোনো প্রশ্ন দেখলেন? না, প্রশ্ন নেই। উনি হচ্ছেন ওই 71 টিভির এমডি। আজকে যে চিঠিটা সার্ভ হলো, যাদেরকে চাকরিচ্যুত করা হলো, ওনার পক্ষ থেকে একজন স্বাক্ষর করে ফারজানা রূপা এবং শাকিলকে চাকরিচ্যুত করলেন। উনি কি বলছেন? উনি বক্তৃতা দিচ্ছেন, প্রশংসা করছেন, প্রতিটা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী হ্যাপি, তিনি হ্যাপি। তা ওনার কাছ থেকে, যিনি ওই 71 টিভিটা চালালেন, ওনার কাছ থেকে কি শিখবে তার সাংবাদিকরা? কিচ্ছু শিখবে না। কেন, উনি তো শেখাচ্ছেন না, উনি তো কিভাবে প্রশ্ন করতে হয় সেটাই তো বলছেন না, উনি তো বক্তৃতা দিচ্ছেন প্রশংসা সূচক। বলেন, তাহলে আপনি নিচে চাকরিচ্যুত করছেন, উপরে রেখে দিচ্ছেন। তারপরও আমি বলবো যে মোজাম্মেল বাবুই কি দায়ী? না, দায়ী না। এক অর্থে দায়ী, আর এক অর্থে দায়ী না। আপনি এমন একটা রাষ্ট্র, এমন একটা গণমাধ্যম তৈরি করছেন, আপনি এটাকে প্রশ্রয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী বলছেন না প্রথমেই, বা নাইমুল ইসলাম খান, যিনি এই টোটাল এটা পরিচালনা করছেন, তিনি বলছেন না যে এখানে কোনো প্রশংসা করবেন না, এখানে হচ্ছে প্রশ্ন করবেন। যেমন অনেকে ঠাট্টা করে বলেন যে এই অনুষ্ঠানটাই হচ্ছে প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। তা এখান থেকে কোনো গাইডলাইন নেই। প্রধানমন্ত্রী নিজেও খুব পছন্দ করছেন, তার যে প্রেস সেক্রেটারি তিনিও বলছেন না যে এখানে স্ট্রেট সরাসরি প্রশ্ন হবে, কোনো বক্তৃতা হবে না, ওই বলার ক্ষমতা তার নেই, তার চেয়ার চলে যাবে। তারা এত বেশি প্রভাবশালী, এরা ক্ষমতার সাথে এইভাবে জড়ায় গেছে যে কিসের সাংবাদিকতা, কিসের কি, রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, এইগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, মানে এই সব মিডিয়াগুলো। এইভাবে 71 সহ আরো কয়টার নাম বলবো, আপনি পুরো সিস্টেমটা যদি ঢেলে না সাজান তাহলে কিভাবে হবে? আরেকটা দেখেন। এই সত্য দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ জানাই। আমার একটা ব্যক্তিগত ধন্যবাদ আছে যে আমাদের এমপি বেগম মতিয়া চৌধুরী তাকে আবার সংসদ নেতা নির্বাচিত করেছেন, উনি আমার এমপি। ধন্যবাদ জানাই। আপনি আমাদের সাংবাদিকদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছেন নির্বাচনে। 11 জন, প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসছেন। 12 জন আমরা আমাদের হিসেবে, 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, একজন সংরক্ষিত ভাবে। আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জনাব শফিকুর রহমানকে 2 বার মনোনয়ন দিয়েছেন, তিনি নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। এবার আমাদের বর্তমান সভাপতি জানেন না, সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। এবার আমাদের বর্তমান সভাপতি শেষ। দেখলেন প্রধানমন্ত্রী কি বলছেন? বলছেন কেন দিছি জানেন না, আমাদেরকে যাতে সমালোচনা করতে না পারেন। তিনি ঠাট্টা করে বললেন সত্য, এটা হচ্ছে বাস্তবতা। আর যিনি বলছেন বুলবুল ভাই, তিনি আমারও বস ছিলেন, যাই হোক সেটা আর না বলি। এখনো আমি প্রত্যেককেই সম্মান শ্রদ্ধা করি, কিন্তু তাদের বক্তব্য, তাদের নীতির আমি অবশ্যই বিরোধিতা করব, সমালোচনা করব। এটা যদি ওনারা মাইন্ড করেন, কিচ্ছু করার নেই। দেখেন, উনি গর্বিত হচ্ছেন, যে থ্যাঙ্কস জানাচ্ছেন যে গণমাধ্যমের 11-12 জন হচ্ছে সম্পাদক, মালিক হচ্ছে এই পার্লামেন্টে আছে। আপনি কি করবেন? এই দলীয় পার্লামেন্টে, এই নির্বাচন, এই পার্লামেন্টে ঢুকে ওনারা কি করবেন?
এই মালিকদের প্রতিষ্ঠান কি হবে? 11-12 জনের কথা বলছেন। প্রেস ক্লাবের সভাপতি, আবার তিনি আবার এমপি। প্রত্যেকটা সেক্টরে শেষ। ক্রিকেট খেলছে, সে এমপি। সাকিব আল হাসান, মাশরাফি ক্রিকেট খেলছে, সে এমপি। শুধু মন্ত্রী বাকি ছিল। এই টার্ম থাকলে হয়তো সাকিব বা মাশরাফি হয়তো মন্ত্রী হয়ে যেত। তো যাক, ওই সেক্টর আমি আলোচনা করবো না। গণমাধ্যমের সংকটটা কোথায় দর্শক দেখেন। যারা পরিচালনা করছে সিনিয়র সাংবাদিক, তাদের মধ্যে যদি পচন ধরে, তারা যদি এইভাবে গণমাধ্যম আর সরকার, মানে দলীয় সরকার, তার সাথে যদি একাকার হয়ে যায়, আপনি এই গণমাধ্যমের স্বাধীনভাবে তারা বিকশিত হবে কি করে? স্বাধীনভাবে সে সাংবাদিকতা করবে কি করে? সে শক্ত প্রশ্ন করবে কি করে? আজকে ওই সংবাদ সম্মেলনে মোজাম্মেল বাবু আছেন, বাবু হয়ে আছেন, তার ফারজানা রূপাও আছে। সে কি শক্ত কোনো প্রশ্ন করতে পারবে? অন্য কেউ পারবে? পারবে না। তার চাকরি থাকবে না তো। এবং এইভাবেই তো মানে অবস্থা এমন যে ভিন্ন মতের কেউ চাকরি করতে পারেনি। আমি সমালোচনা করতাম 18 সালের নির্বাচনের আগে। আমি খুবই সোচ্চার ছিলাম যাতে একটা সবার অংশগ্রহণের নির্বাচন হয়। না, সহ্য করতে পারেনি তারা। ডিজিএফআই-কে দিয়ে চাপ দিয়ে মালিককে আবার চাকরিটা, 12 বছরের চাকরিটা খেয়ে দিল। অথচ একটা প্রাইভেট টেলিভিশন, আমি আমার নিজের যোগ্যতায় আমি চাকরি করছিলাম, সেখানেও তার হাত দিয়েছে। এই আমার সাংবাদিকতা জীবনে অন্তত 2 বার সামরিক শাসন অথবা সেনা সমর্থিত সরকার এসছে, কেউ কিন্তু আমার চাকরিতে হাত দেয়নি। কিন্তু এই গণতান্ত্রিক সরকার, যে তারা মুখে যে দাবি করে হাসিনা সরকার, আমার চাকরিটা খেয়ে নিল, 12 বছরের চাকরি, এবং একচেটিয়া করলো। আপনাকে অতিথি হিসেবে ডাকবে, প্রয়োজনে আপনাকে ডাকবে না, কিন্তু আপনাকে চাকরি দেবে না, আপনি চাকরি করতে পারবেন না। এই ব্যবস্থাটা পরিবর্তনের জন্য আপনি যদি ঢেলে না সাজান গণমাধ্যম, আমি বারবার বলছি যে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের সক্রিয়তা এবং পেশাদারিত্ব যদি প্রতিষ্ঠা করা না যায়, আপনি ওই ফারজানা রূপা বলেন, শাকিল বলেন, মোজাম্মেল বাবু বলেন, বুলবুল ভাই বলেন, সব ওই বিপরীত মেরুর বিপরীত লোকগুলি কিন্তু দাঁড়ায় আছে। তারা আবার ওই একই কাজগুলো করবে। তা আমরা কি এই বৃত্তেই ঘুরতে থাকবো? দর্শক, এই প্রশ্ন রেখে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।